হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএস স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম হিস্ট্রি 2014 সালের কোশ্চেন পেপার। ওকে, তো 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো মেন্স এক্সাম হয়েছে সবগুলোর আমি তোমাদের করিয়ে দেবো এবং বলে রাখি 2014 সালে যে এক্সামটি হয়েছিল সেখানে পেপার 3 যেটাকে বলা হয়, তো সেখানে হিস্ট্রি থেকে 50 মার্কস ছিল এবং জিওগ্রাফি থেকে 50 মার্কস। এখন যেটা তোমাদের হিস্ট্রি থেকে 100 মার্কস থাকে এবং জিওগ্রাফি থেকে 100 মার্কস থাকে। ওকে, তো টোটাল 50 কোশ্চেন ছিল হিস্ট্রি থেকে 2014 সালের এক্সামে। আউট অফ 50 কোশ্চেন আজকে আমরা 25th কোশ্চেন 25টা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব এবং সেগুলো খুব একদম ডিটেলসে ডিসকাস করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম, যেমন যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, পরের বছর যারা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের খুব কাজে লাগবে। কারণ ইদানিং প্রশ্নগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলেও বুঝতে পারছো। এবং সামনে তোমাদের এনটিপিসি এক্সামও আছে এবং যে কোনো এসএসসির এক্সামও বলো, যেমন এসএসসি সিজিএল, এগুলো যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, সেখানে কিন্তু কোশ্চেন আস্তে আস্তে খুব স্ট্যান্ডার্ড হচ্ছে। তো তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো, এগুলো অবশ্যই তোমার পরীক্ষায় খুব কাজে লাগবে। ওকে, তো এবং আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজে থেকে অ্যান্সার বলার চেষ্টা করবে, দেখবে আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং যদি কোনো কিছু তোমাদের এক্সট্রা ডিটেলস দিতে পারি তাহলে একটু দেখে নাও। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ দ্য লার্জেস্ট বেল্ট অফ পেন্টেড রক শেল্টার অফ প্রি হিস্টোরিক পিরিয়ড বিন ফাউন্ড। বলছে প্রাক ঐতিহাসিক সময়ে আঁকা বৃহত্তম রক শেল্টার মানে গুহা যেটাকে বলা হয়, বেল্টটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে। তো দেখো সবথেকে লার্জেস্ট বেল্ট যেটা হচ্ছে, তো সেটা পাওয়া গেছে কোথায়? ভীমবেটকাতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং এখানে আমি তোমাদের কিছু ডিটেলস বলে দেবো, সেটা তোমরা একটু দেখে নাও। তো এখানে যে ডিটেলসটা আমি বলছি সেটা দেখে নাও। এটি ভারতের ভোপাল থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশে রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত। এই ভীমবেটকা এটা ভোপালের থেকে দক্ষিণ পূর্বে মধ্যপ্রদেশ রাজ্যে রায়সেন জেলায় অবস্থিত। এই ভীমবেটকা শিলার আশ্রয়ের কয়েকটি প্রাচীন প্রাগৈতিহাসিক গুহা চিত্রকর্ম রয়েছে এবং প্রাচীনতমগুলি ভারতীয় মেসোলিথিকের সময়ে মিলিত প্রায় 10,000 বছরের পুরনো। এবং এই গুহাচিত্রগুলিতে প্রাণী, নাচ এবং বিভিন্ন শিকারের প্রাথমিক প্রমাণগুলির মতো থিম দেখতে পারেন, বিভিন্ন ধরনের পেন্টিং দেখতে পাওয়া গেছে। তো এই ভীমবেটকা সম্বন্ধে একটু ডিটেলস তোমাদের একটা আইডিয়া হয়ে গেল। পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা, 2 নম্বর প্রশ্ন। অফিসিয়াল স্ট্যাম্পিং অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অ্যান্ড দেয়ার পিরিয়ডিক্যাল ইন্সপেকশন আর প্রেসক্রাইবড বাই। বলছে সরকারি, তখন মানে সরকারি স্ট্যাম্পিং এর ওজন এবং পরিমাপ এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শন কে নির্ধারিত করেছিলেন বা কার দ্বারা নির্ধারিত হয়েছিল। তো প্রেসক্রাইব কে করেছিলেন এটা? তো এটা আমরা সবাই জানি কি অ্যান্সার হবে, মানু। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে আসছি আমরা। দ্য খরচটি স্ক্রিপ্ট ড্রাইভ ফ্রম। তো এই খরচটি লিপি কোনটা থেকে পেয়েছি আমরা? তো এই দেখো এই খরচটি স্ক্রিপ্ট এটা পাওয়া গেছে বা খরচটি লিপি এটা পাওয়া গেছে অ্যারামিক থেকে। এবার এই অ্যারামিকটা কি, এটা সম্বন্ধে আমি তোমাদের ডিটেলসটা পুরো লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো বইয়েও দরকার পড়বে না। তো দেখো খরচটি লিপি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর সময় আবিষ্কার করা হয়েছিল এবং সম্ভবত এটি আরামাইক লিপি থেকে উদ্ভূত হয়েছিল। এটি বর্তমানের পাকিস্তানের উত্তর পশ্চিমে এবং আফগানিস্তানের জালালাবাদ জেলার একটি প্রাচীন রাজস্ব গান্ধাররা ব্যবহৃত হয়েছিল, গান্ধারদের সময় এটা ব্যবহৃত হয়েছিল। এই খরচটি গ্রন্থগুলি ব্যাকট্রিয়, কুষাণ, সোগদিয়া এবং চীনের কিছু অংশের সিল্ক রোড ধরে পাওয়া যায়। তো এটা কত পুরনো তোমরা বুঝতে পারছো। এবং এটা কোথা থেকে এসছে? আরামাইক লিপি থেকে উদ্ভূত হয়েছে খরচটি লিপি। 4th কোশ্চেন কি বলেছে? নেম দ্য ক্লাস হুইচ ইজ কনস্পিসিয়াস বাই ইটস অ্যাবসেন্স ফ্রম দ্য লিস্ট অফ 7 ক্লাসেস গিভেন বাই মেগাস্থিনিস। তো দেখো মেগাস্থিনিস দ্বারা প্রদত্ত 7টি শ্রেণীর তালিকা থেকে অনুপস্থিত ক্লাসটির নাম উল্লেখ করো। তো মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে 7 ধরনের ক্লাসের 7টি শ্রেণীর বা তালিকা বলেছিলেন। সেই 7টি তালিকার মধ্যে এই যে 4টে অপশন হয়েছে তার মধ্যে কোনটা ছিল না। তো এখানে এটার অ্যান্সার কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ট্রেডস। ট্রেডের উল্লেখ ছিল না। বাকি যেটা ছিল আমি তোমাদের 7টা শ্রেণীর নামই বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। এটা আপকামিং এক্সামে তোমাদের খুব
কাজে লাগবে। তো দেখো মেগাস্তিনিস কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, তার মানে সেখান থেকে মৌর্য বংশের সম্বন্ধে সমস্ত ডিটেলসও তোমরা পেতে পারো। এবং তার ইন্ডিকা গ্রন্থে মেগাস্তিনিস তিনি বলেছিলেন 7টি শ্রেণীর তালিকা। কি কি? ফিলোজফার মানে হচ্ছে দার্শনিক, ফার্মার্স মানে হচ্ছে কৃষক, হেডার্স মানে হচ্ছে পশুপালক, আর্টিস্টিয়ান মানে কারিগর, মিলিটারি মানে হচ্ছে সৈন্য, এবং ওভারসিস যারা প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য রাখতো, ওভারসিস বলা হচ্ছে তাদের, এবং সবাই লাস্টে হচ্ছে কাউন্সিলর অ্যান্ড অ্যাসেসার্স। তো এই 7টি শ্রেণী। এবং এখানে অপশানগুলো দেখো, আর্টিস্টিয়ান অপশানে আছে এখানে তোমাদের, ট্রেডার্স অপশানে নেই, কাল্টিভেটার মানে কাল্টিভেট কার চাষবাস কারা করে? কৃষকরা, ফার্মার্স এটাও রয়েছে তোমাদের এখানে, এবং দেখো ফিলোজফার এটাও অপশানে রয়েছে। তাহলে এই তিনটে আমরা পড়ে নিলাম। তাহলে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে, যে 7 ধরনের মেগাস্তিনিস দ্বারা প্রদত্ত 7টি শ্রেণী কী কী? ফিলোজফার, ফার্মার্স, হেডার্স, আর্টিস্টিয়ান, মিলিটারি, ওভারসিয়ার এবং কাউন্সিলর অ্যান্ড অ্যাসেসার্স। তো এই 7টি, এগুলো অবশ্যই একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য গোল্ড কয়েন অফ গুপ্তা ডাইনাস্টি ওয়ার নোন অ্যাজ, গুপ্ত রাজবংশের সময়ে সোনার মুদ্রা কী নামে পরিচিত? এটা তোমাদের প্রিলিমস এক্সামও অনেকবার এসেছে। তো এটা মনে রাখবে, গুপ্ত রাজবংশের সময় বা গুপ্ত ডাইনাস্টির সময় গোল্ড কয়েন মানে সোনার মুদ্রা, এটা কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে দিনারা নামে পরিচিত ছিল। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজ। 6 নম্বর প্রশ্ন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য জৈনা রিলিজিয়ান টেক্সট ওয়াজ, জৈন ধর্ম কোন ভাষায় লেখা? তো জৈন ধর্মের যে টেক্সটগুলো থাকতো সেগুলো কোন ভাষায়? তো এটা আমরা সবাই জানি কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার হচ্ছে প্রাকৃত ভাষায়। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি কোন ভাষায় লেখা, এটা তোমরা কমেন্ট করে জানিও। আশা করি সবাই পারবে। আমি প্রিলিমসের তোমাদের WBCS এই যে প্রিলিমস এক্সাম হয়েছে 2020, তার আগে তোমাদের হিস্ট্রির তোমার 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রিলিমসের কোশ্চেন আমি করিয়েছিলাম হিস্ট্রি। তো এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে নেবে। 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং সোর্সেস স্টেট দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ট বাই অশোক? নিম্নলিখিত কোন উৎসটি বলা হয়েছে যে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত, বা শ্রীনগর এরা নির্মাণ করেছিলেন অশোক? এরা কোথায় থেকে আমরা জানতে পারি? তো অ্যান্সার কী হচ্ছে? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা এটা জানতে পারি। এবং মনে রাখবে রাজতরঙ্গিনী এর রচয়িতাকে কলহন, এবং এই রাজতরঙ্গিনী এটা কোন ভাষায় লেখা? এটা সংস্কৃত ভাষায় লেখা। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের এইভাবে পড়তে হবে প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি দিয়েছে? রুমিনডেও পিলার্স অফ অশোক ইজ পুট আপ টু মার্ক বুদ্ধাস, বলছে অশোকের রুমিনদেয় স্তম্ভটি বুদ্ধের চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে। কোন চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে? তো এটা মনে রাখবে, অশোকের রুমিনদেয় স্তম্ভ বা রুমিনদেয় পিলারটি বুদ্ধের বার্থ বা জন্ম উপলক্ষে এটি স্থাপন করা হয়েছিল। তো ডিটেলসটা একটু দেখে নাও। বুদ্ধের জন্মস্থানকে স্মরণীয় করে রাখতে অশোক লুম্বিনীতে এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন। বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? নেপালের লুম্বিনীতে। তো সেখানকার তার জন্মস্থানকে স্মরণীয় করে রাখতে সম্রাট অশোক এই রুমিনদির পিলারটি তৈরি করিয়েছিলেন। ওকে, পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ক ওয়াজ নট ডান বাই আমির খসরু, যে এই নিম্নের এই কোন কাজটি আমির খসরুর কাজ নয়? তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার মনে রাখবে তুজুক ই তৈমুরি। তুজুক ই তৈমুরি এটা আমির খসরুর নয়। তো এটা মনে রাখবে, তুজুক ই তৈমুরি হলো তৈমুর লংয়ের লেখা আত্মজীবনী, তার নিজের আত্মজীবনী, এবং এটা চাগতাই তুর্কি ভাষাতে লেখা। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারছি এখান থেকে, যে তুজুক ই তাইমুরি এটা তৈমুর লংয়ের লেখা আত্মজীবনী, এবং এটি চাগতাই তুর্কি ভাষাতে লেখা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, বল্লভাচার্য ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশ প্রিচার্স অফ দ্য, এখানে মানে কি বলা হয়েছে? যে বল্লভাচার্য ছিলেন একজন সর্বাধিক বিশিষ্ট প্রচারক। তিনি কোনটির প্রচারক বা কোনটির আরাধনা করতেন সেইটা হচ্ছে কোশ্চেন। তো এখানে অ্যান্সার কি হবে? বল্লভাচার্য তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কাল্ট। অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কয়েকদিন আমি তোমাদের আমাদের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, অনেকজন ভুল অ্যান্সার করেছিল, প্রায় 60 or 70% স্টুডেন্ট। তো এখানে দেখে নাও, জনম সখী ইজ দ্য বায়োগ্রাফি অফ, জনম সখী কার আত্মজীবনী বা জীবনী বলতে পারো? তো
তো জনমসখী কার সম্বন্ধে লেখা, এটা হচ্ছে কোশ্চেন। তো প্রায় সবাই ভুল বলেছিলে, কিছুজন সঠিক অ্যান্সার দিয়েছিলে। তো এখানে অ্যান্সার কী হবে, গুরু নানক। গুরু নানকের তোমার আত্মজীবনী হচ্ছে জনমসখী নামে পরিচিত। এবার এখানে একটু ডিটেলস মনে রাখবে, আধুনিক যুগে যে 4টি জনমসখী টিকে রয়েছে তাদের মধ্যে রয়েছে বালা, মেহেরবান, আদি এবং পুরাতন। তো এই 4টি জনমসখী টিকে আছে বর্তমান আধুনিক যুগে। এই 4টে নামও তোমাদের মুখস্থ রাখতে হবে, ওড ওয়ান আউট দিয়ে দিতে পারে, যেমন কিছুক্ষণ আগে যে এটা পড়লাম আমরা ওই মেগাস্থিনিসের যে 7টা শ্রেণীর নাম বলেছিল সেইরকম টাইপের এখানেও প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এখানে 4টে জনমসখী টিকে রয়েছে, কি নাম, বালা, মেহেরবান, আদি এবং পুরাতন। এই 4টি নাম তোমরা মনে রাখবে। 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হু ট্রান্সলেট অথর্ববেদা ইন্টু পার্সিয়ান ডিউরিং দ্য মুঘল পিরিয়ড। মোগল আমলে অথর্ববেদকে কে ফার্সিতে অনুবাদ করেছিলেন, ফার্সি বা পার্সিয়ান ভাষাতে অনুবাদ করেছিলেন। অ্যান্সার কী হচ্ছে এখানে, এখানে এটা অ্যান্সার হচ্ছে হাজি ইব্রাহিম সারহিন্দি। হাজি ইব্রাহিম সারহিন্দি, অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবং এখানে মনে রাখবে এটা মোগল সম্রাট আকবরের সময় এটি অনুবাদিত হয়েছিল। তো মোগল সম্রাট আকবরের দরবারের একজন ব্যক্তি ছিলেন হাজি ইব্রাহিম সারহিন্দি এবং তিনি অথর্ববেদকে পার্সিয়ান বা ফার্সি ভাষাতে ট্রান্সলেট করেছিলেন। এবার চলে যাই আমরা নেক্সট পেজে। এবার এখানে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এবার কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় রয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো কি এসেছিল, হু অফ দ্য ফ্লোয়িং ফাউন্ডেড দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ইন 1936। 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এটা অ্যান্সার কী হবে, যে 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে বিভিন্ন ধরনের যে পার্টি রয়েছে সেইগুলোর ফাউন্ডারকে, সেগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার আগে দেখে যেতে হবে বা এখন থেকেই নোট তোমরা রেডি করে রাখো। তোমাদের এখান থেকে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। 40 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসেও বহুবার এসছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো মনে রাখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, এখানে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে রেখেছি, আগে ডিটেলসটা দেখে নাও। সরোজিনী নাইডু তিনি 1925 সালের কানপুর সেশন বা কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আরেকটা প্রশ্ন আসে, প্রথম মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? শুধু এই প্রশ্নটা আসে, শুধু মহিলা, ভারতীয় মহিলা নয়, শুধু মহিলা। তখন অ্যান্সার কী হবে, তখন প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন সরোজিনী নাইডু, তিনি 1925 সালে কানপুর সেশনে অধিবেশন করেছিলেন। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885 সালে। ওকে, তো এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় বারবার আসে। এই প্রশ্নটা আজকে আমি কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, প্রায় তোমার 90% স্টুডেন্ট ভুল অ্যান্সার দিয়েছে। তো প্রশ্নটা কি, দ্য ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ দ্য। সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রথম উদ্যোগ ছিল কোনটি? সবাই প্রশ্নটা হয়তো ভুল বুঝেছে। তো অ্যান্সার কি হচ্ছে এখানে, যে সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রথম উদ্যোগ কোনটা, সেটা হচ্ছে কোশ্চেন। তো এটা অ্যান্সার হবে রাওলাট সত্যাগ্রহ। অনেকজনাই চম্পারণ মুভমেন্ট দিয়েছে, কিন্তু চম্পারণ মুভমেন্ট হবে না, কারণ চম্পারণ মুভমেন্ট একটা সীমিত জায়গা, বিহারের সীমিত জায়গার মধ্যে এটা, এবং এটা হচ্ছে একটা রিলিজিয়ান মুভমেন্ট। ওকে, তো শুধু বিহারের মধ্যে যদি প্রশ্ন আসতো যে গান্ধীর প্রথম কোন উদ্যোগ নিয়েছিলেন, তখন চম্পারণ অ্যান্সার হতো। কিন্তু সর্বভারতীয় মানে অল ইন্ডিয়ার পলিটিক্সের মধ্যে প্রথম উদ্যোগ কোনটা, তখন অ্যান্সার হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহটা সর্বভারতের ছিল, চম্পারণটা শুধু বিহারের জায়গার মধ্যে ছিল। এবার এখানে আমি তোমাদের কিছু ডিটেলস দিয়ে রাখছি, যেটা তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে। ডান্ডি মার্চ কত সালে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে। চম্পারণ মুভমেন্ট কত সালে হয়েছিল? 19শে এপ্রিল 1917 সাল। রাওলাট সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 6 এপ্রিল 1919 সালে। এবং নন কর্পোরেশন মুভমেন্ট এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 4 সেপ্টেম্বর 1920। ওকে, তো এই ডেটগুলো এবং তার সাথে সাল তো মনে রাখতেই হবে, কারণ সাল দেখে এখন রিসেন্টলি তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন,
হু অ্যামং দ্য ফ্লোয়িং অর্গানাইজ দ্য ডিফেন্স ইন দ্য ট্রায়াল অফ আইএনএ অফিসার্স, আইএনএ অফিসার্সদের বিচারের নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রতিরক্ষা ব্যবস্থা করেছিলেন। তো দেখো এই আইএনএ ট্রায়াল, এই সেম প্রশ্ন, এটা 2014 সালের প্রশ্ন, সেম প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছিল তোমাদের 2019 সালে যে প্রিলিমস এক্সাম হয়েছিল সেখানে। তো প্রশ্নটা দেখো, যারা প্রিভিয়াস ইয়ার করেছো তারা আশা করি প্রিলিমসে প্রিভিয়াস ইয়ার করেছো তারা কোশ্চেনটা রিলেট করতে পারবে। তো এখানে দেখো এখানে প্রশ্নটা হচ্ছে কি, আইএনএ ট্রায়ালের, আইএনএ যে অফিসার ছিলেন তাদের ট্রায়ালে তাদের প্রতিরক্ষার বিরুদ্ধে মানে তাদের হয়ে কে ডিফেন্সে লড়েছিলেন। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ভুলাভাই দেশাই, অপশন এ হবে এটার অ্যান্সার। এবার আইএনএ ট্রায়াল সম্বন্ধে আমরা কিছু একটু ডিটেলস দেখে নেবো যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। দেখো দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে আইএনএ ট্রায়াল বলা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল, যাকে রেড ফোর্ট ট্রায়ালও বলা হয়ে থাকে। তাহলে এই বুঝতে পারছো আইএনএ ট্রায়ালকে রেড ফোর্ট ট্রায়ালও বলা হয়। এটি 1945 সালের নভেম্বর থেকে মে 1946 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা। তো ফার্স্ট এটা তোমাদের জানতে হবে যে আইএনএ ট্রায়াল এটা নভেম্বর 1945-এ শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল মে 1946। তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ প্রশ্ন ছিল আইএনএ ট্রায়াল কবে শুরু হয়েছিল, সাল কোন সালে। তো কোন সালে শুরু হয়েছিল 1945-এ, 2019-এর প্রিলিমসের প্রশ্ন। ওকে, এবার দেখো এই যে ট্রায়ালটা হয়েছিল এই একাধিক কর্মকর্তা কোর্ট মার্শাল দ্বারা ব্রিটিশ ভারতীয় বিচার হয়েছিল। কে কে ছিলেন এনাদের মধ্যে, আইএনএ অফিসার্সদের মধ্যে কর্নেল প্রেম সাহগল, কর্নেল গুরবাক সিং ঢিলন এবং মেজর জেনারেল শাহনওয়াজ খানের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা চলেছিল। তো এই এনাদের তিনজনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল আইএনএ ট্রায়াল। তো এটা অবশ্যই তোমরা ডিটেলসটা মনে রাখবে এবং সালটা তো মনে রাখতেই হবে তোমাদের। পরবর্তী প্রশ্নে চলে আসি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কেম ইনটু এক্সটেন্স ইন 1943, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অস্তিত্ব আসে কোথায়। দেখো 1943 সালে সুভাষচন্দ্র বসু নিজের হাতে নিয়েছিলেন আইএনএর, এবং এটা কোথায় অস্তিত্ব হয়েছিল, সিঙ্গাপুর, অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবং এই সুভাষচন্দ্র বসু এবং এই আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এখান থেকে প্রিলিমস প্লাস মেন্স দুটো জায়গাতেই প্রশ্ন আসে। তো অবশ্যই প্রত্যেক ইয়ার তুমি দেখতে পারো একটা প্রশ্ন এখান থেকে থাকবে। তো অবশ্যই এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। 18 নম্বর প্রশ্ন, হু অ্যানাউন্সড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া, কে ভিক্টোরিয়াকে, রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করেছিলেন। তো এই অপশানগুলো নেক্সট পেজে রয়েছে, আমি তোমাদের দেখা। তো এখানে এটা অ্যান্সার কী হবে, এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি, লর্ড লিটন। লর্ড লিটন তিনি রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করেছিলেন। আরেকটা ডিটেলস তোমাদের যেটা মনে রাখতে হবে, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 হলো যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি আইন যা রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। প্রশ্ন আসে যে কোন অ্যাক্ট অনুযায়ী রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা হয়, অ্যান্সার কী হবে, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। এটাও সালটা মনে রাখবে। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে তোমাদের আমি দিয়েছিলাম, এগেন সবাই ভুল অ্যান্সার দিচ্ছিল, প্রায় 90% স্টুডেন্ট, কেন জানি না ভুল অ্যান্সার দিচ্ছে। তো প্রশ্নটা দেখো, হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন। তো এটার অ্যান্সার হচ্ছে হসরত মোহানি, এবং পরবর্তীকালে ভগৎ সিং এই ইনকলাব জিন্দাবাদ থেকে স্লোগানটিকে আরও পপুলার করেছিল। যদি প্রশ্নটা আসতো যে কে পপুলার করেছিল ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি, তখন অ্যান্সার হতো ভগৎ সিং। ওকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে হু গেভ দ্য স্লোগান, বা প্রথম কে স্লোগান, আমার প্রশ্ন আসতে পারে হু কয়েন্ড দ্য টার্ম ইনকলাব জিন্দাবাদ, তখন অ্যান্সার কী হবে, হসরত মোহানি। তো এখানে আমি একটু ডিটেলস দিয়ে রেখেছি, সেটা একটু দেখে নাও। বিখ্যাত স্লোগান ইনকলাব জিন্দাবাদ মানে হচ্ছে কি বিপ্লবী দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, দিয়েছিলেন মৌলানা হসরত মোহানি। এই বিখ্যাত স্লোগান হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিশেষত আশফাকুল্লাহ খান, ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদকে কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করেছিল, এবং পরবর্তীকালে এনারাই এটাকে আরও পপুলার করেছিল। তো প্রশ্নের অ্যান্সার কী হচ্ছে যে বিখ্যাত স্লোগান ইনকলাব জিন্দাবাদ, এটা কে দিয়েছিলেন, মৌলানা হসরত মোহানি। মুখস্থ করে নেবে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসছে। 20 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড ভারত ওয়াজ ফার্স্ট মেনশনড ইন, যে আমাদের মাতৃভূমির নাম ভারত নামটি প্রথম উল্লেখ করা হয়েছিল কোথায়। তো এটা মনে রাখবে, এটা প্রথম
উল্লেখ করা হয়েছিল? বিষ্ণু পুরাণ। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, উই নো অ্যাবাউট দ্য ব্যাকট্রিয়ান গ্রিক অনলি ফ্রম, যে আমরা কেবলমাত্র ব্যাকট্রিয়ান গ্রিকদের কথা জানতে পারি কোথা থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন এরা এবছর দিয়েছে। তো ব্যাকট্রিয়ান গ্রিক বা ইন্দো গ্রিক আমরা যেটা পড়েছিলাম, তো এই ব্যাকট্রিয়ান গ্রিক এদের কথা আমরা একমাত্র জানতে পারি কয়েন থেকে। ওকে, কারণ সবার প্রথম গোল্ড কারা ইন্ট্রোডিউস করেছিল ভারতে? ইন্দো গ্রিকরা। তো এই কয়েন থেকেই একমাত্র আমরা ব্যাকট্রিয়ান গ্রিকদের কথা জানতে পারি। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, দেখো সে এই একই জায়গা থেকে প্রশ্ন এসছে, হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া? কে ভারতে সোনার কয়েন চালু করেছে? তো এ দেখো এই প্রশ্নটা এসএসসি সিজিএলও প্রচুরবার এসছে, তোমাদের ডাব্লিউবিসিএসের প্রিলিমসেও এসছে। তো এসএসসি সিজিএলের একটা বই পাওয়া যায় শুধু জেনারেল স্টাডিজের, 1999 সাল আর 1997 সাল থেকে এখন পর্যন্ত। তো সেই বইটা যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, সেই বইটা একটু কিনে নিও। ওকে, এসে তোমাদের ওটা লেখকটা আমি ভুলে গেলাম, কিরণ পাবলিকেশনের পাওয়া যায়। তো ওই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনের জন্য। ওকে, তো এখানে দেখো হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া, তো অ্যান্সার কী হচ্ছে? দ্য ইন্দো গ্রিক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, হু ওয়াজ মিনান্দার? মিনান্দার কে ছিলেন? তো মিনান্দার ছিলেন একজন ব্যাকট্রিয়ান গ্রিক কিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো এই এক জায়গা থেকেই মানে ব্যাকট্রিয়ান গ্রিক থেকেই কতগুলো প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারছো একই সালে। এরপর আবার একটা প্রশ্ন দেখো, হু রোট মিলিন্দ পানহা? মিলিন্দ পানহা কে লিখেছিলেন? তো এটা কে লিখেছিলেন মিলিন্দ পানহা? এটা লিখেছিলেন নাগাসেন বা নাগসেন। এবং এখানে কিছু ডিটেলস সেটা তোমরা একটু দেখে নাও। মিলিন্দ পানহা গ্রন্থটি হলো বৌদ্ধ পণ্ডিত নাগাসেনের সঙ্গে ব্যাকট্রীয় গ্রিক রাজা মিনান্দারের বৌদ্ধ তত্ত্ব সম্পর্কিত প্রশ্নোত্তরের কথোপকথন, সেখানে সমস্ত ডিটেলস তারা লিখে রেখেছিল। তো এই মিলিন্দ পানহা পুরো ডিটেলসটা তোমরা জানতে পারলে। এবং আজকে লাস্ট প্রশ্ন কি দিয়েছে দেখো, হুইচ সুলতান অফ বেঙ্গল বিল্ট মাদ্রাসা ইন মক্কা অ্যান্ড মদিনা? তো এখানে কি বলেছে, বাংলার কোন সুলতান মক্কা ও মদিনায় মাদ্রাসা তৈরি করেছিলেন? অ্যান্সার কি হচ্ছে এখানে? এটা অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন আজম সাহা। তো অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। তো টোটাল 25 কোশ্চেন ছিল উইথ এক্সট্রা ডিটেলস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। কেমন লাগলো তোমাদের মন্তব্য অবশ্যই করো, যে এই ক্লাসগুলো কন্টিনিউ করব কি করব না। তাহলে একটা তোমরা রিভিউ দিও, তাহলে খুব ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।